করি বর্তমান সরকার ডক্টর ইউনূস নিউ ইয়র্কে যাওয়ার সময় ওইখানে যে এয়ারপোর্টে যে জুলুমের সম্মুখীন হয়েছে এবং এয়ারপোর্টে যে বিশৃঙ্খলার সম্মুখীন হয়েছে, এটাই কিন্তু প্রমাণিত হয়েছে যে কয়লা ধুলে ময়লা যায় না, না মরলে স্বভাব যায় না। আজকে আমি অবাক হয়ে গেলাম, আজকে আমি ভীষণভাবে অবাক হয়ে গেলাম যে আওয়ামী লীগ 15 বছর বিনা ভোটে বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলো এবং বাংলাদেশে তাদের দলে প্রত্যেকটি মানুষকে নিরাপত্তাহীনতায় ফেলে দিয়ে ওই যত মন্ত্রী এমপি আমলা কর্মকর্তাদের নিয়ে তারা নিরাপদে বিভিন্ন দেশে চলে গেল। অথচ তারা নিউ ইয়র্কে যে ঘটনাগুলো ঘটাচ্ছে, দিল্লিতে যে ঘটনাগুলো ঘটাচ্ছে, তাদের অরিজিনাল আওয়ামী লীগ প্রেমিক কত মানুষ যারা 15 বছরে কিন্তু ভোট দিতে পারে নাই, তাদের নিরাপত্তার কথাটাও কিন্তু আজকে বর্তমান সরকার যাওয়ার পরে আওয়ামী লীগ যে আচরণ করলো, তাদের নিরাপত্তার কথাটাও কিন্তু একটি বারের জন্য শেখ হাসিনা ওয়াজেদের মানসপটে উদ্ভাসিত হয় নাই। এটাতে আমি খুবই মর্মবেদনায় ঢুকছি যে আমরা মানুষ, আমরা অপরাধ করলে আমাদের একটা অনুশোচনা থাকা উচিত, অথচ শেখ হাসিনার কোন অনুশোচনা নাই। বাংলাদেশে তাদের সমস্ত ভোটার পড়ে আছে, আর উনি নিউ ইয়র্ক সহ দিল্লিতে যে ষড়যন্ত্রগুলো করছে, বেসিক্যালি এই মানুষগুলো নিরাপত্তাহীনতার ভিতরেই কিন্তু উনি পরিকল্পিতভাবে ফেলে দিচ্ছে। এইটা নিউ ইয়র্কের যে ঘটনা ঘটছে, আমি তীব্র ভাষায় তার নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি ডক্টর ইউনূস সাহেব সরষার ভিতরে ভূত আছে, কেউ স্মৃতি বেড়ে গেল আর কেউ বেরোতে পারলো না, সেখানে তোকের মুখে বললো আপনি অবশ্যই এটাকে তদন্ত আপনাকে করা উচিত এবং সরষার ভিতর আগে ভূত তাড়ান। সরষার ভিতর ভূত থাকলে আজকে আবু সাইদ মুগ্ধ যে রক্ত দিয়েছে, যে আত্মহুতি, এটা প্রকৃত মূল্যায়ন কিন্তু হবে না। এটা আপনাদেরকে চিন্তা করতে হবে। ডাকসু নির্বাচন নিয়ে আপনাদের মনে অনেকের অনেক রকম হতাশা আছে, অনেকে বাকরুদ্ধ পরিবেশে পড়েছেন। আজকে স্পষ্ট করে আমি বলতে চাই যে ডাকসু নির্বাচন নিয়ে আপনাদের হতবাক হওয়ার কোনো কারণ নাই। ডাকসু নির্বাচন একটি পরিকল্পিত নির্বাচন। সুনির্দিষ্টভাবে কাকে কত পার্সেন্ট ভোট দেওয়া হবে, কোন হলে কাকে জিতানো হবে, এইটা ছিল পূর্ব নির্ধারিত। ঠিকঠাক মতো করে 2008-এর মডেলে ডাকসু নির্বাচনটা হয়েছে। ইতিপূর্বে আপনি পত্রপত্রিকা দেখছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যালট পেপার কোথা থেকে ছাপানো হয়েছে। বাংলাদেশের ডিজি প্রেস সেখান থেকে কিন্তু ছাপানো হয় নাই, সব ব্যক্তিগতভাবে সিনকেট আলফালা অমক এই সমস্ত জায়গা থেকে ছাপানো হয়েছে। এবং কয়েকটা ছবি দেখলাম যে সাতটা পর্যন্ত মারা হচ্ছে। অনেকে মনে করছে ডাকসুতে বিএনপি যেতে নাই, তাহলে কি ডাকসু সাধারণ নির্বাচনে বিএনপি কি খারাপ করবে? আমি স্পষ্ট করে ছোট্ট ভাষায় দুটো কথা আপনাদের মাঝে বলতে চাই। যাকে মাহমুদুর রহমান মান্না ডাকসুর ভীতি ছিল, কিন্তু তার যে সংগঠন বাংলাদেশে ক্ষমতা আসার মতো কোন পরিবেশ কি আছে, না ছিল, না তৈরি করতে পেরেছে। একজন নুরুল হক নূরকে আপনারা দেখেছেন, হাসিনার আমলে ডাকসুর ভীতি হয়েছিল। নুরুল হক নূর কি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসার মতো কোন পরিবেশ তৈরি করতে পেরেছে? নাই। তৃতীয় মনি মুজাহিদুল ইসলাম সেলিম, উনিও কিন্তু ডাকসুর ভীতি ছিল। উনি ডাকসুর ভীতি থাকা অবস্থায় উনি কি সেরকম কোন পরিবেশ, ক্ষমতায় যাওয়ার মতো কোন পরিবেশ তৈরি করতে পেরেছে? এই সামান্য ডাকসু ইস্যু, এগুলো নিয়ে আপনাদের মন খারাপ হওয়ার করুন কারণই নাই। কারণ ছাত্রদল 15 বছর যাবৎ ভোটের দিকে বিতাড়িত ছিল। শিবিরের ছেলেরা আওয়ামী লীগের সাথে একসাথে থেকেছে মিলেমিশে। স্বাভাবিক কারণে তারা যখন একসাথে চোরাগুপ্তা হয়ে ছদ্মবেশী হয়ে মিলেমিশে থেকেছে, তাদের ছেলেদেরকে তারা রাজনীতি করার সুযোগ নীরবে দিয়েছে। দেওয়ার কারণেই তখন আজকে তারপরে সাতপাসিল এই সমস্ত ব্যালট পেপার ভুয়া এবং কার ভোট কে দিচ্ছে ছবি ছাড়া যে ভোটার লিস্ট, এইগুলোর কারণেই এটা কিন্তু ঘটে গেছে। তবে এখান থেকে আমাদের সাবধান হতে হবে, এখান থেকে আমাদের নিজেদেরকে চিন্তা করতে হবে যে আমাদের অদূর ভবিষ্যতে সংগঠনকে শক্তিশালী করা ছাড়া, সংগঠন প্রেমিক হওয়া ছাড়া এইখানে বিকল্প করে পথ এখানে কিন্তু নাই। আজকে অনেকে অনেক কথা বলে, আমি প্রত্যেকে বক্তব্যকে মনোযোগ দিয়ে শুনি। জামনগরে একজন প্রত্যাশী মনোনয়ন, সে বলেছে যে এখন অনেক হাইব্রিডদের আনাগোনা।
আজকে আমি তাকে প্রশ্ন করতে চাই যে পাপিয়া এই এই গোপালপুর কলেজে এই স্কুলে এরশাদ যে আন্দোলন যেভাবে গড়ে তুলেছিল ওই হাইব্রিড নেত্রী কি তখন এখানে উপস্থিত ছিল? আপনি বলেন তো, এই আব্দুলপুর কলেজের গোপালপুর কলেজের তখন একটা ছুতা ছিল, মেয়ে ছিল, স্বৈরাচার এরশাদকে আমি মিটিং করতে দেব না। আমি পাপিয়া কিন্তু স্বৈরাচার এরশাদকে আমি কিন্তু মিটিং করতে দিই নাই। জুতা পিটা করে মেরে পালিয়ে গেছিল সেদিন। এটা আপনারা প্রত্যেকে কিন্তু সাক্ষী। সাধু চেয়ারম্যানকে সেদিন মিথ্যা মামলা জড়িয়েছিল, পতাকা পোড়ানোর মামলা। আমি সেদিন আমার প্রিন্সিপাল স্যার একটা অবস্থাকে আমি বলেছিলাম যে স্যার, মিথ্যা মামলায় আপনি একটা নির্বাচিত চেয়ারম্যানকে ঝুলাবেন আর আমি পাপিয়া পরীক্ষা দেব, এটা হতে পারে না। সেদিন কলেজকে উত্তপ্ত করেছিলাম, আন্দোলন করেছি। সাধু চেয়ারম্যানকে ছাড়ায় নিয়ে আসার পর আমি কিন্তু পরীক্ষা হলে পরীক্ষা দিতে গেছি। আজকে যখন আপনারা পাপিয়াকে দেখেন, বিচারপতি শামসুদ্দিন মালিকের মতো একটা অশ্রদ্ধকে ছাত্রায় পরে পুলিশ যখন আমাকে ধরে নিয়ে যায়, জেলখানায় রাখে, আমাকে ডিবি অফিসে রিমান্ডের পর রিমান্ড নেয়। 5 জানুয়ারি 2014 বাংলাদেশের কোথাও কোনো প্রোগ্রাম ছিল না। আমি ওই গুলশান অফিসের প্রাচীর টপকাতে যে আমাকে প্রথম পেপার স্প্রে মেরে যে অত্যাচার নির্যাতন করলো, 50টা 60টা করে মামলা আমার নামে দেওয়া শুরু করলো, সেদিন ওই হাইব্রিড ব্যক্তিটি কোথায় ছিল? আজকে পাপিয়া জনগণকে থামিয়ে দেওয়ার ইতিহাস পাপিয়ার আছে। পাপিয়া স্বৈরাচার এরশাদের মিটিং ভাঙার ইতিহাস পাপিয়ার আছে। ওই কালাকানির বিচারপতি শামসুদ্দিনকে একসাথ দেখানোর ইতিহাস পাপিয়ার আছে। পাপিয়ার আত্মাকে জয়নুদ্দিন ফারুককে যখন পেপার বাহিনী মারতে গেছিল, তাকে আসলে ধরে ন্যাকভাবে আমার রূপ পর্যন্ত নিয়ে যাওয়ার ইতিহাস কিন্তু পাপিয়ার আছে। আজকে তিনি হাইব্রিড করছেন। আজকে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে উপর থেকে প্রবর্তিত 2-4 ব্যক্তিকে মুগ্ধ করে মাঠে এসে নিজেকে খুব ত্যাগী, নিবেদিত আর গাঁদা ফুলের মালা আর গোলাপ ফুলের কাঁটা সবকিছু নিয়ে ফিরে গেলেই কিন্তু জনগণের হৃদয় কিন্তু জয় করা যায় না। এটা কিন্তু ভাবতে হবে, বুঝতে হবে। এখানে আপনারা অনেকে আমাকে বলেন, আপনারা তো দেরিতে আসছেন কেন? আমি তো ভাগবাটোয়ারা করতে আসিনি, আমি তো টেন্ডারবাজি করতে আসিনি। রাজনীতি তো লাভ লোকসানের কোনো হিসাব না। এখানে নেতারা বিভিন্ন জন বিভিন্নভাবে মনোনয়ন প্রত্যাশী হতে পারে। তারা মনোনয়ন প্রত্যাশী হবে, মনোনয়ন প্রত্যাশী হয়ে মানুষের হৃদয় জয় করবে। এখানে দলভাগ করতে আমি আসিনি। আমি অনেককে দেখি যে বলে একজনের ছবি দেয় তো আরেকজনের দেয় না, আরেকজনের দেয় তো আরেকজনের দেয় না। আজকে গোপালপুরের পৌরবাসী আগত সকল মানুষকে আমি একটি কথা বলতে চাই, একটা বিল্ডিং করতে গেলে 3টা পিলার দরকার হয়। প্রথম পিলারকে রাষ্ট্রপতি জিয়া হচ্ছে প্রথম পিলার। দ্বিতীয় পিলারকে রাষ্ট্রপতি জিয়া ওই হারাধোকাচের স্থানের আগে চট্টগ্রাম সার্কিট হাউসের 1 নম্বর কক্ষে গুলি বিদ্ধ করে আপনাদের নেতা আমার নেতা রাখার রাজাকে সেটি নির্মম নিশ্চিতভাবে হত্যা করে লুটিয়ে রক্তাক্ত রাষ্ট্রী লুটিয়ে পড়েছিল ওই চট্টগ্রাম সার্কিট হাউসের 1 নম্বর কক্ষে। সেই সাদা কফিনে সাদা কাপড়ে মোড়া লাশটি আমার ব্যক্তিগত খালেদা জিয়া সেদিন বৈভক্ত হয়েছিল মাত্র 32 বছর বয়সে। লাশটি ছুঁয়ে যখন বলেছিল প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের স্লোগানটিকে সাথে নিয়ে সাদা পাঁচলা শাড়ি পরে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে বাংলাদেশের 68,000 গ্রামে গঞ্জে সেদিন উনি ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য। দীর্ঘ 9 বছর বেগম খালেদা জিয়া এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, আরেক প্রান্ত থেকে আরেক প্রান্ত পার হয়েছে। আমি যদি আমার নেত্রী, আপসের নেত্রী, আমার প্রাণের চেয়ে প্রিয় নেত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রীর ছবিটি যদি আমার পোস্টার ব্যানারে না ছাপানো হয়, তাহলে কি পিলারটি ঠিক মতো বিল্ডিং হবে? ভাই, হবে না। আমার দেশের একটি খালেদা জিয়া দীর্ঘ 9 বছর আন্দোলনের পর রাষ্ট্রীয় ক্ষমতা আসলো 91 সালে। তারপরে দেখলেন ষড়যন্ত্র করে 1 আদালতে আসলো। 1 আদালতের সময় তারুণ্যের অহংকার তারেক রহমানকে কি অত্যাচারটা
তৃতীয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনটি স্তম্ভের একটিকেও বাদ দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনোই প্রতিষ্ঠিত হতে পারে না। আজকে জাহাঙ্গীর তাই স্পষ্ট করে বলি, বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারেক জিয়া জয় পোস্টার করে আমার তিনটি স্তম্ভ, 68,000 গ্রামে গঞ্জের কোটি কোটি মানুষের স্তম্ভ, রাষ্ট্রপতি জিয়া, অপসীর বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার, আওয়ামী লীগের দুঃশাসন, একাধারে নির্যাতিত একটি প্রতীক তারেক রহমান, তিনটি ছবি বাদ দিয়ে একটি যুদ্ধ হয় না। ওই হাইব্রিড মহিলারা বলে যে তারেক রহমানকে নিয়ে আসতো, তৈরি করে বলে নমিনেশন গুলো ব্যাপার না। আমি লজ্জা পাই, 40 বছর থেকে দল করছি, 81 সাল থেকে দলের পোস্ট আর দলের নমিনেশনের গ্যারান্টি আমি কখনো সত্যিকার অর্থে বিএনপি যারা করে, তৃণমূল থেকে যারা উঠেছে তার কখনো গ্যারান্টি দেয় না। আজকে তৈরি করে বিএনপির নমিনেশন, এই তুচ্ছ তাচ্ছিল্যতা দলীয় শৃঙ্খলা বিরোধী, দলীয় আচরণ বিরোধী, দল ঐক্যবদ্ধ না, দলকে খণ্ড বিখণ্ড রক্তাক্ত এবং দলকে নষ্ট করার জন্য তুড়ি মেরে নমিনেশন আনবে। বাবা মারা যায় প্রত্যেকেই, আগামীতে আমরাও মারা যাবো সন্তানদের দেখে, এটাই বাস্তবতা। কবর জিয়ারত আর মৃত্যুবার্ষিকীকে পালন করা নিয়ে রাজনীতি করা আর নমিনেশনের ফায়দা লটানো, এইটা কিন্তু খুব একটি ভালো কাজ নয়। আজকে যারা পরিবার ঐক্যবদ্ধ রাখতে পারে না, তারা দলকেও কিন্তু ঐক্যবদ্ধ রাখতে পারেনি। গোপালপুরে এসে আমি যেটা দেখলাম, বাহাদুরপাড়ায় যে আমি যেটা দেখলাম, লালপুরে আমি যেটা দেখেছি, আমার চোখ দিয়ে পানি আসে যে বাংলাদেশে এত বিশৃঙ্খল সাংগঠনিক অবস্থা, কাঠামো ছাড়া এইভাবে সংগঠন চলে কিভাবে? ছোট্টবেলা থেকে সংগঠনের যে শিক্ষা পেয়েছি, ছোট্টবেলা থেকে শিষ্টাচারের ভিতর থেকে মানুষ হয়েছি, পারিবারিক এবং সাংগঠনিক। আজকে নমিনেশনের বিষয়টা নিয়ে যখন বলা হয়, কবর জিয়ারত করতে তারিখ সাহেবকে নিয়ে আসা হবে এখানে, মানে নমিনেশনটা কি পরিমাণ গ্যারান্টি? আমি বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়ার কলিজার টুকরা সন্তান তারেক রহমান যেদিকে বাংলাদেশে আসবে, এয়ারপোর্ট থেকে সেদিকে যাবে, ওই ছেলেটার নাম তার পিতা চিরনিদ্রার সাহিত্য আছে সেই মাটিতে, বাবার কবরকে প্রথম জিয়ারত করবেন, দ্বিতীয় কবর জিয়ারত করবেন হাইরে প্রাণের যে প্রিয় ভাই তারেক রহমান কত চিরনিদ্রায় সাহিত্য আছে যেখানে, তার কবরটি কিন্তু জিয়ারত করবেন। তারেক রহমান সাহেব যখন জেলখানায় ছিলেন, তখন তার প্রিয় নানি মারা গেছে, দিনাজপুরের মাটিতে সাহিত্য আছে। সেদিন আমরা আইনজীবীরা 13 মুক্তির মাধ্যমে ম্যাডামকে, আরাফাত রহমান কপুকে এবং তারেক রহমান সাহেবকে নিয়ে এসে ওই মৃত নানির মুখটা কিন্তু দেখানোর জন্য সরকারকে অনুরোধ করেছিলাম। সরকার দেখানোর অনুমতি দিয়েছিল, দেখেছিল। দিনাজপুরের মাটিতে সাহিত্য আছে তারা নানি, দিনাজপুরের মাটিতে সাহিত্য আছে খুরশিদ জাহান হক, বেগম খালেদা জিয়ার বন্ধন। তারেক রহমান যাদেরকে দেশে রেখে গেছিল, এসে অনেককেই পাবে না, পাবে না ভিক্টোরিয়া হান্নান সাথে যে এরশাদ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, পাবে না মওদুদ আহমেদকে, পাবে না পাখির কান্ডারি তরিকুল ইসলামকে, পাবে না পাখির কান্ডারি এমকে আনোয়ারকে, পাবে না এইরকম সাদেক হোসেন খোকা বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে। আজকে কবর জিয়ারত, বাবার নাম, মায়ের নাম, এই সমস্ত করে দলকে, নেতাকে, কেন্দ্রকে এত ছোট, অদূর ভবিষ্যতে আমরা মনোনয়ন প্রত্যাশীরা কেউ করবো না, এই ব্যাপারে আমাদের একটা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার। দল করেছি, দলের কাছে আমি আমার কর্মের স্বীকৃতি চাই। আমি কোন কেন্দ্র থেকে প্রমোট পেয়ে বাংলাদেশের কোথাও যাইনি, আমি মাঠের প্রমোট, মানুষের প্রমোট, তৃণমূলের প্রমোট। এই তৃণমূলে যদি আমি সংগঠন করে থাকি, মানুষ যদি পাপিয়াকে, ছোট্ট পাতলা ছিপছিপে পাপিয়াকে চোখে যদি দেখে থাকে, অতীতে বর্তমানে ভবিষ্যতেও দেখবে, পাপিয়ার জন্য মনের অন্তঃস্থল থেকে মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করার মতো মনের ভিতরে জাগ্রত হয়, আমি গোপালপুরবাসীকে বলবো, আমার সমস্ত স্মৃতি বিজড়িত এই লালপুর, গোপালপুর, বাটাতিপাড়ার মানুষকে বলবো, আল্লাহ
দরবারে শুধু দোয়াটি করবেন, পাপিয়া যাতে তার জীবনের কর্মের স্বীকৃতি একটা সরাসরি নির্বাচনে একটা মনোনয়ন পায়। আমি মনে করি ভাই 91 সাল থেকে মনোনয়ন চাই। নমিনেশন পাওয়া না পাওয়ার উপর আমার দল করা কিন্তু নির্ভর করে না, কিন্তু আমি সারা জীবন কত নেতা রাজনৈতিক সংসার গুছাই দিয়ে আসলাম, রাজনৈতিক এলাকা গুছাই দিয়ে আসলাম। সারা জীবন আমি আমার সন্তানদেরকে সুন্দর করে মানুষ করছি, বাবা আমাকে যতটুকু সেবা শুশ্রূষা দেওয়ার চেষ্টা করছি মনের মাঝে মিশিয়ে। আমার একটা রাজনৈতিক এলাকা থাকবে আমার মনের প্রত্যাশা, কিন্তু সেই প্রত্যাশাটা আপনাদেরকে আমার আল্লাহর কাছে দোয়া করে আমাদেরকে আমার প্রত্যাশাটা যদি পূরণ হয় কামিয়াব লক্ষ্যে যাতে পৌঁছাতে পারি সেটা দেখতে হবে। এখানে চিন্তা করতে হবে। অনেকে অনেক কথা বলে, মনোনয়ন প্রত্যাশী হন, দলকে খণ্ডে খণ্ড করবেন না, মনোনয়ন প্রত্যাশী হন, দলকে দুদিন করবেন না। ফজলুর রহমান বাদল আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনি পরিবারকে ঐক্যবদ্ধ রেখে দিয়েছিলেন মৃত্যুর আগ পর্যন্ত। সব ভাইদেরকে ঢাকা শহরে বাড়ি করে গেছে, কিন্তু দেখেন দুর্ভাগ্য, একটি মেয়ে, ঘরজামাই করা মেয়ে, যে মায়ের বাড়িতে থেকে টোটাল সংসারটাকে পরিবারটাকে ক্ষত বিক্ষত করে চুড়ে উপরে উঠার সেই হিসেবে বাবার নাম, বাবার মৃত্যুবার্ষিকী ব্যবহার করছে। এতে আমরা মুসলমান হিসেবে শরীরে আছি, তার দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি যে ফজলুর রহমান বাদলকে আমরাও ভালোবাসতাম, কিন্তু তার মেয়ে এখানে করতে। আবার অনেকে বলছেন এতদিন তো আপনাকে দেখিনি, কেন আমাকে দেখেননি? পুলিশের সঙ্গে যুদ্ধ করতে আমাকে দেখেননি? বেগম খালেদা জিয়াকে কোর্টে হাজিরা দেওয়ার সম্মুখ সারিতে থাকতে আমাকে দেখেননি? মানিকতলা ভিডিও মিছিল করতে আমাকে দেখেননি? বাংলাদেশের সকল চ্যানেলে ধ্বংস করে দলের কামরানিকে শক্তিশালী করতে আপনারা আমাকে দেখেননি? কেউ যদি জেগে জেগে ঘুমায় তাকে জাগ্রত দায়িত্ব তার গোপালপুর বাসিন্দা মানুষের দল না। আমার বাসা কোথায়? এমন সব মানুষরা ভোটেরা আছে বাসায় নাকি চেনে না ভাই। লজ্জা কষ্ট পাবো না হাসবো নিজেই বুঝে উঠতে পারি না। আজকে গোপালপুর আমার স্মৃতি বিচলিত গোপালপুর, আজকে গোপালপুর আমার স্বপ্নের গোপালপুর। এই গোপালপুরবাসীর কত দাবি ছিল যে প্রত্যেকটা ইন্টারসিটি অন্তত পক্ষে এখানে থামবে, অথচ দুর্ভাগ্য একটির বেশি একটা ইন্টারসিটি কিন্তু থামে না। আল্লাহ যদি আমাকে ভাগ্যে নমিনেশন লিখে রাখে, এমপি যদি আমি হতে পারি, আমি রেল লাইনের সংস্কার করে আপনাদেরকে টাকা দিলাম, আমি রেল লাইনের সংস্কার করে প্রত্যেকটা ইন্টারসিটিকে এখানে থামাতে বাধ্য করবো, বাধ্য করবো, বাধ্য করবো। এইটা যদি আমি না পারি, আপনাদেরকে নিয়ে এই রেল ভবনা রেল জংশন ঘেরাও করে আমার অনশন করবো। আমার বাবা সারাটা জীবন কৃষককে ভালোবেসেছে, কৃষককে একটা নিজের পলিকের চেয়েও বেশি ভালোবেসেছে, কৃষি নিয়ে গবেষণা করেছে। এই শক্তের সুগার মিল, এই এলাকার ঐতিহ্যবাহী সুগার মিল। আমি যদি আমাকে নমিনেশন দেয়, আপনাদের প্রতিনিধি হতে পারি, এই সুগার মিলকে ডিস্টিলারি তৈরি করার জন্য আমি জানতাম যে চেষ্টা করবো যে কেরুয়ান কোম্পানিতে আছে, তাহলে এই সুগার মিল একটি লাভজনক সুগার মিলে রূপান্তরিত হবে, কর্মসংস্থান এখানে বৃদ্ধি পাবে এবং এখানে মানুষ অনেক কাজ পাবে। এই জিনিসটা চিন্তা করতে হবে। যেখানে আমি সফল হব না, সেখানে আমার লালপুর, বাগাতিপাড়া, গোপালপুর বাসীকে নিয়ে আমি যুদ্ধ করবো এলাকার প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য। বলেন আপনারা আমার সাথে থাকবেন না? বলেন এলাকার দাবি দাবা নিয়ে থাকবেন না আমার সাথে? আমার এটা হওয়ার দরকার নাই। আমি এলাকার সন্তান, আমার বাবা আমার মা চিরনিদ্রা সাহিত্য আছে এই গোপালপুরের গরুস্থানে। এই মাটিকে ইচ্ছা করলে আমি ত্যাগ করতে পারবো না। এই মাটির জন্য পড়াশুনি একটি মন্ত্রীর উপর নির্ভর করবে না। আমার জীবনের যত সততা আছে, আমার জীবনের যত নিষ্ঠা আছে, আমার জীবনের যত যোগ্যতা আছে, সবগুলোকে নিয়ে আমি আপনাদেরকে আশ্বস্ত করে বলে যাচ্ছি, আমি জীবনে যতদিন বাঁচবো ততদিন আপনাদের জন্যই আমি থাকবো, আপনাদেরকে নিয়েই আমি থাকবো, আপনাদের পাশেই আমি থাকবো। অনেকে মনোনয়ন প্রত্যাশীরা বিভ্রান্তি ছড়াচ্ছে যে আমি কেন ইন্টারভিউতে নমিনেশন চাচ্ছি। বাংলাদেশ
বাংলাদেশের আইনে 5টা সিটের নমিনেশন চাওয়া যায় এখানে। আপনার মনে আছে যে আমি স্কুল পড়ার পর এই কলেজ বিশ্ববিদ্যালয়ে যেতাম শাহমুদ্দুম ট্রেনে, প্রতি সপ্তাহে বাসা আসতাম। আমার বিয়ে আপনারা কোথায় দিলেন? চাঁপাইনবাবগঞ্জে দিলেন। মনে আছে 1994 4 ফেব্রুয়ারি অফিসার্স কোয়ার্টারের অফিসার্স ক্লাবে আমার বিয়েটা হয়েছিল। তা আপনারা তো ভাই আমাকে ঘর জামাই করে রাখার জন্য নিশ্চয় বিয়েতে নিয়ে গেছিলেন কি? আপনারা কি চাইছিলেন? পাপিয়া এখানে উর্বর, পাপিয়া যেখানে যাবে সেইখানে উর্বর হতে হবে। পাপিয়া ছন্ন আছে কর্মী তৈরি করবে, পাপিয়া ছন্ন জায়গায় ফসল ফলাবে। এখানে আমাদের জামাত ইসলামের ভাইয়েরা আছে, আমাদের কাছ থেকে শুনে নেবেন। জামাত ওখানে জিতত। আমাকে ম্যাডাম বলেছিল, পাপিয়া হারুনকে নমিনেশন দিলাম, তোমাকে দিচ্ছি না। ওই জায়গাতে আগে পাকা পুত্র বিএনপির ঘাঁটি তৈরি করবা। বিএনপি তুমি ছাড়া যখন জিতবে সেদিন আমরা তোমাকে নিয়ে ভাববো। 18 সালেও কিন্তু এমপি হয়েছে। আজকে চাঁপাইনবাবগঞ্জে তখন আমি নাচল ঘোড়ার ব্যবস্থা করে সবচেয়ে টোটাল জেলায় আমি কাজ করেছি, কিন্তু ওই জেলায় আমি সর্বোচ্চ সময় দিয়েছি ছাত্র জীবন থেকে। ফজলুর রহমান তখন আমাকে সপোজ করেছিল, মনে আছে? আমি এমপি হওয়ার পর সংগঠন নেওয়ার জন্য। আজকে যারা বলেন পাপিয়াকে এতদিন কেন দেখি নাই, তাকে প্রশ্ন করতে চাই। এমপি হওয়ার পর গোপালপুরের লোকেরা মনের মাধুরী মিশিয়ে আমাকে সংবর্ধনা দিতে গেছিল। তার পরিপ্রেক্ষিতে কতজনকে পরিষ্কার আর আমাকে একটা শোকতের চিঠি হাতে ধরিয়ে দিয়েছিল। আমি তাদের সমস্ত অপকর্ম দিয়ে একটা শোকতের উত্তর দিয়েছিলাম। তখন সমস্ত তার প্রত্যাহার করে নিয়েছিল। আজকে তার ছেলে মেয়ে বউ যে হটকারিতা, যে নোংরামের ভিতরে আছে, আমি কেন্দ্রীয় বিএনপির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমি পাপিয়া এমপি হওয়ার পর আমার স্মৃতিকে জড়িত বড় হওয়া শৈশব কৈশোর এবং এই বর্তমানে গোপালপুরে একটা সম্বর্ধনা নিতে পাওয়ার ক্ষেত্রে কত ব্যাংকে, অথচ পরিবারটা ভেঙে খান দলটাকে 5টা টুকরা করলো। এই জবাব কি তাদেরকে কেন্দ্রে দিতে হবে না? এই দল করার 5টা টাকা পরিবারের কোনো প্রকার অবদান নাই। আমি যখন ইসলামপুরে আন্দোলন করেছি লালপুর গোপালপুরের মাটিতে, আব্দুলপুরের মাটিতে, ওই সিরাজগঞ্জ কলেজের মাটিতে, জয়রামপুর কলেজের মাটিতে, চিড়িয়ার মাটিতে, গুরুদাসপুরের মাটিতে, তখন আমি কাকে পেয়েছিলাম? ওই নাটোরের সিরাজের জুবাইরকে আমি পেয়েছিলাম। আমি ফজলুর রহমান পটলকে আমি কোথাও পেতে পাইনি। ফজলুর রহমান পটল দিনাজপুরের মাতা সাগর নিয়েছে, 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, মাতা সাগর কিন্তু কেড়ে নেয়নি। আমি পাপিয়া আওয়ামী লীগের জন্ম না, আমি পাপিয়া জাতীয়তাবাদের জন্ম, আমি পাপিয়া রাষ্ট্রপতি জিয়ার জন্ম, আমি পাপিয়া খালেদা জিয়ার জন্ম, আমি পাপিয়া বিএনপির জন্ম। বিএনপির একটা প্রতি বাংলাদেশের যেখানেই হোক আমার হৃদয় থেকে রক্তক্ষরণ হয়, আমার শরীরের শিরা উপশিরা ধমনী উপধমনী লোহকণিকা শ্বেতকণিকা রক্তে প্রত্যেকটি লোক খারাপ হয়ে যায়। আমি কষ্ট পাই, আমি আহত হই, আমি সারা রাত কেটে বিছানার বালিশ ভেজাই। কারণ কিভাবে ট্রেন আসতেছে লাইনে একটু ভালো করে, কিভাবে আমি সংগঠন করেছি আমি জানি, আমার সাথে সহযোগিতা আপনারা সবাই জানেন। আজকে অথচ তারা যখন আমাকে নিয়ে কথা বলা লাগে, আমার ইতিহাস জানতে হবে, আমার ঐতিহ্য জানতে হবে, আমার দল করার ভূমিকা জানতে হবে। আরেকটি কথা স্পষ্ট করে বলি, আওয়ামী লীগ দুঃশাসন করেছে, কিন্তু আমরা জামাত ইসলাম এবং বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে একত্রিত হয়ে কিন্তু দুঃশাসন যেখানে যতটুকু পেরেছে আমরা
বাড়িনি, কারণ আমরা মুসলমান, ধর্ম আমাদের ইসলাম, কিন্তু মসজিদকে নিয়ে আমরা রাজনীতি করিনি, আমরা মাদ্রাসা নিয়ে আমরা রাজনীতি করিনি, আমরা আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক আমরা রাজনীতি করি না। আমরা ধর্মকে, কোরআন শরীফকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে কখনো ব্যবহার করিনি, ইনশাআল্লাহ আমরা করবো না। ইসলাম হচ্ছে মুসলমানদের ধর্ম সারা বিশ্বব্যাপী। আর আমার বিএনপি সাংগঠনিক ভাবে সারা বিশ্বব্যাপী থাকতে পারে, কিন্তু এই সংগঠনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন বর্ণের, গোত্রের, ধর্মের মানুষ থাকবে। আপনারা জানেন তো দেশের একটি বেগম খালেদা জিয়া 81 সালে যখন 81 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর এবং মৃত্যুর আগে আপনারা চিন্তা করেন যে এই বাংলাদেশি গোত্রের পক্ষে আন্দোলন করেছে, মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক বৃদ্ধি করেছে, প্রচুর পরিমাণে মধ্যপ্রাচ্যের লোক পাঠিয়েছে। ওই শেখ হাসিনার তলাবিহীন ঝুড়ি দারিদ্র্যের প্রসাদাতে জর্জরিত অর্থনৈতিক অবস্থাকে জান্ন করে বাংলাদেশের পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে 1 নম্বর মেরুদণ্ড শক্ত করে দাঁড়ানোর কিন্তু সক্ষম করেছিল। আমার অনেক বাবা আছেন যারা জিয়ার সাথে খাল খননে গেছেন, চাঁদ ভাইও নিশ্চয়ই গেছেন, মান্নান হুইপ সাহেবও গেছিলেন, এখানে অনেক বাবারা আছেন যারা বিভিন্ন জায়গায় খাল খননে গেছেন। তারা জাদুবাই থেকে আছে, জিয়ার স্মৃতিকে বুকে লালন করে এখন পর্যন্ত তারা চায় যে বিসমিল্লাহ এর রহমানির রহিম, রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সংবিধানে রেখেছে, জান দিয়ে হোক জীবন দিয়ে হোক এটাই থাকবে। আল্লাহ সর্বশক্তিমান, এটাই কিন্তু সংবিধানে থাকবে। মুসলমানদের মুসলমানিত্ব অনুসরণ কিন্তু রাষ্ট্র হবে না। অতএব অনেকে যে যতই কথা বলুন যে অমর ইসলামিক সংগঠন আসলে এটা হবে, বিএনপি আসলে ওটা হবে না, এটা হবে না, সেটা কিন্তু না। বিএনপি আপনাদের কাছে একটা পরীক্ষিত সংগঠন। বিএনপিকে বারবার ক্ষমতায় আসার কারণে পরীক্ষা নিয়েছেন। কোন আলেম ওলেমা মুসাহেব বলতে পারবে না বিএনপি কারোর উপর অত্যাচার করেছে, মাদ্রাসার দরজা বন্ধ করেছে, মুয়াজ্জিনের কণ্ঠে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কণ্ঠকে চেপে ধরেছে। এই ইতিহাস কি বিএনপির আছে? আপনারা বলেন, এই ইতিহাস কিন্তু বিএনপির নাই। অতএব আপনাদেরকে ইসলামিক মূল্যবোধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিদেশে আমাদের বন্ধু থাকবে কিন্তু কোন প্রভু থাকবে না। আমাদের যারা হজে যান, জিয়া গাছে এখন আপনারা ছায়া নেন, এবং মধ্যপ্রাচ্যের লোকেরা রাষ্ট্রপতি জিয়াকে কি পরিমাণ ভালোবাসে সেটা চিন্তা করে রাখেন। বক্তৃতার শেষ প্রান্তে একটি ওসিয়ত করতে চাই, নমিনেশন যদি পাই, নির্বাচিত যদি হই, দুর্নীতি দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমার প্রথম লড়াই হবে, এবং আমি আমার পরিবার এই দুর্নীতি দুর্বৃত্তায়ন থেকে সম্পূর্ণরূপে দূরে থাকবো। আল্লাহকে কসম খেয়ে আমি আপনাদের কাছে বললাম, আমি আইনজীবী হয়েছি স্বামীর ওই দুর্নীতির অ্যাকাউন্টের টাকা ঠিকঠাক মতো ফ্রিজ অ্যাকাউন্টের টাকা উত্তোলন করার জন্য কিন্তু না। আমার স্বামীর বিরুদ্ধে কোনো দুর্নীতি দুদকের মামলা কিন্তু নাই। অনেকের বাপের দুর্নীতির মামলা করতে যে আইনজীবী হয়েছে, আবার একটাই ফেসবুক আর ইউটিউব। আমি স্পষ্ট করে একটি কথা বলতে চাই, আমার পেশা আছে, আমি আইনজীবী, এবং আমার সন্তানেরা আল্লাহ দিলে মানুষ হয়েছে, প্রত্যেকেই তারা ভালো আছে। ভাই বোনেরা আপনাদের চোখের সামনে বড়দের তারা ভালো আছে। আমি জীবনে যতদিন বেঁচে থাকবো, আমরা 7 ভাই বোনের ভিতরে 6 ভাই বোন বেঁচে আছি, আপনাদের সেবক হিসেবে কাজ করব। যদি দেখেন কখনো আমার এই কথার বর খেলা চলছে, আপনাদের পায়ের স্যান্ডেল করে মুখে মেরে দিলে আমি সেটা হজম করব। আর এলাকার মানুষের যে সমস্ত এই রাজ্যে এমপিও করতে গেলে টাকা দিতে হয়, একটা ছেলেকে বদলি করতে গেলে টাকা দিতে হয়, ওই মাল ধরলে লালপুর থানাতে মাল ছাড়াতে টাকা দিতে হয়, কোন টাকা পয়সা এই সমস্ত কাউকে দিতে হবে না, হবে না, হবে না। এখানে থাকবে সব নির্ভীক শৃঙ্খলিত রাষ্ট্রপতি জিয়ার দলের মডেল, খালেদা জিয়ার দলের মডেল, তারেক জিয়ার দলের মডেল। এইখানে দুর্নীতি দুর্বৃত্তায়ন চলবে না। তৃণমূলের কর্মীদের বলতে চাই, আপনাদেরকে দেখে আমি হতাশ হচ্ছি। নেতৃবৃন্দকে বলতে চাই, আপনাদের রাজনৈতিক পাণ্ডিত্য দেখে আমি হতাশ হচ্ছি। বিভিন্ন মনোনয়ন প্রত্যাশী
থাকবে, যাবে, ভোট যাবে, দল কেন ভাঙচুর হবে, দল কেন ক্ষতিগ্রস্ত হবে? আজকে আমাকে যদি ওই গাছের উপরে তুলে বলেন যে তোমাকে মেরে ফেলা হবে, বিএনপি করতে পারবে না, আমি বলবো আমি বলতে চাই সেই দলের স্লোগান দিয়ে আমার দল বিএনপি, আমার নেতা জিয়া, আমার নেতা খালেদা জিয়া, আমার নেতা তারেক রহমান। ফেলে দিয়ে যদি বলা হয় তুমি বিএনপি করতে পারবে না, পুরে ছাই হওয়ার আগে আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার দল বিএনপি, আমার নেতা জিয়া রহমান, আমার নেতা খালেদা জিয়া, আমার নেতা তারেক রহমান। সমস্ত সাগরে ফেলে দিয়ে যদি বলা হয় তোমাকে সাগরে ফাঁসিয়ে দেব, এই দল করে করতে পারবে না। আমি বলবো আমাদের কমিটি যে রক্ত প্রবাহিত হয়, এ রক্ত করে বিশ্ব দেহের রক্ত নয়, আমাদের কমিটি যে রক্ত প্রবাহিত হয়, এ রক্ত করে ঘোষিত বেগমের রক্ত হয়, আমাদের কমিটি যে রক্ত প্রবাহিত হয়, কোন মিথ্যাবাদীর রক্ত প্রবাহিত হয় না। আমাদের কমিটি যে রক্ত প্রবাহিত হয়, ছাত্র সম্মেলনের উদ্যোক্তা, যুক্তিনিরপেক্ষ আন্দোলনের প্রবক্তা, জাতীয়তাবাদের স্থপতি রাখাল রাজা, রাষ্ট্রপতি জিয়ার রক্তে প্রবাহিত হয়। সবাই মিলে আমরা সেই কথাটাই বলি, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মহান বাংলাদেশ। পরিশেষে বলি নমিনেশন আমি লালপুর গোপালপুর চাই, নমিনেশনে আমি আপনাদের প্রতিনিধি হতেই আমি চাই। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করতেন। আমার বাবার বন্ধু, বড় বোনের বন্ধু, আমার বড় আপাদের বন্ধু, আমার ভাইয়ের বন্ধু বান্ধব, আমার বন্ধু বান্ধব, সবার কাছে শেষ কথাটা বলে চাই, যে যে গ্রুপ করেন তারা সবাই আমার পরিচিত, তাদের প্রত্যেকের রাজনৈতিক প্রয়োজনে আমি এসেছি। হাইব্রিড প্রার্থীরা কেউ কিন্তু আসেনি। বাগাতি পাড়া নির্বাচন ভোট করলে পাপিয়াকে দরকার ছিল, নান্দমানিক প্যানেলকে জিতাতে হবে, পাপিয়াকে দরকার ছিল, ওই চাঁদপুকে সিরাজদৌল্লাকে জিতাতে হবে, পাপিয়াকে দরকার ছিল, গুরুদাসপুর বাড়িকে জিতাতে হবে, পাপিয়াকে দরকার ছিল। আর আজকে যদি বলেন পাপিয়া কে কোথায় ছিল, দেখেন এটা তো এমন না যে দিল্লিকা লাড্ডু খায়, যে আগে আসেগা আগে পাएगा, পরে আসেগা তো নেই পাएगा, নেই पाएगा तो पछताएगा। রাজনীতিতে এরকম কোনো ব্যাপার না। রাজনীতি আমি বাংলাদেশের মাঠে রাজনীতিতে ছিলাম কিনা, যেখানে আমি ছিলাম কিনা, রিমান্ডে আমি ছিলাম কিনা, পুলিশের পিঠে আমি খাইছি কিনা, বাংলাদেশে যে যখন দলের কাছে দেখেছে আমাকে পেয়েছে কিনা, আমার কোন অ্যাকাউন্ট কি ফ্রিজ আছে, দুর্নীতির কোন মামলা আছে, দুদকের কোন মামলা আছে, আমার পরিবারের কেউ কি দুর্নীতিবাজ আছে, চিন্তা করতে হবে আপনাদেরকে। আজকে আমি আমার বক্তব্য আর বাড়াতে চাই না। দেখা হবে মিছিলে, কথা হবে স্লোগানে, বিশ্রাম দেবো জেলখানা। সবাই মিলে এসেছেন, কৃতজ্ঞতার শেষ নাই। এমপি হই আর না হই, নমিনেশন পাই আর না পাই, বাংলাদেশের মানুষের দল, এই দলের সাথে আমি আছি, দলের সাথে আমি ছিলাম, দলের সাথেই আমি থাকবো। আমার কাপুসিরাবে আসলে দুইবারে নির্বাচিত বিধি হওয়ার ইতিহাস এদের কি আছে? আমি এই রংবাঙ্গল সোনালী হাই স্কুলের থেকে বারবার বিতর্কে ফার্স্ট হয়েছি, ওই ইতিহাস কি ওদের আছে? আমি নাটোরে যে চ্যাম্পিয়ন ছিনিয়ে এনেছি গোপালপুরের মানুষের পক্ষ হয়ে, ওই ইতিহাস কি ওদের আছে? আমি রাজশাহী বিভাগে যে নাটোরের চেয়ার শ্রেষ্ঠ বক্তা প্রতিশ্রুতি শ্রেষ্ঠ বক্তার আসনটা ছিনিয়ে এনেছি, ওই ইতিহাস কি আছে? পূর্বক্রী অনেক কথা বলবে, শীততাপ নিয়ন্ত্রিত প্রার্থী থেকে দু চারজন ব্যক্তিকে মুক্ত করে অনেক কল্পনার সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু রাজনীতির অনেক দুরহ, রাজনীতির অনেক দুর্গম, রাজনীতির পথ অনেক পিচ্ছিল, রাজনীতির পথ অনেক কষ্টকর, অনেক কষ্টসাধ্য। আপনাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নাই। আপনারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, বাংলাদেশ যাতে সকল মুক্ত হয়, সর্বস্তরে সর্ব জায়গায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন। আমরা ধর্ম বর্ণ প্রত্যেকে যাতে ঠিকঠাক মতো করে সহ অবস্থান হয়ে পাশাপাশি একজনের বিপদে আপদে থাকতে পারি, সেই দোয়াটা সৃষ্টিকর্তার কাছে করবেন। আমার মেয়ে অস্ট্রেলিয়ায় থাকে, যে মন বসে না, ছেলে কানাডায় থাকে, এখন পর্যন্ত যায়নি। আমার প্রাণ
বাংলাদেশের 55,598 বর্ষ ভাইদের মাটি, আমার ভাইদের কবে এই গোপালপুরের মাটিতেই হবে। সকলের প্রতি কৃতজ্ঞতা, সকলের প্রতি অভিনন্দন, সম্মান, শ্রদ্ধা, উপস্থিত থেকে যে ধন্য আমাকে করেছেন, আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ।